আজকেও সকালে আমি কয়েক জায়গায় আলাপ করছি, যেমন ফরিদপুর সদরে আমি আজকে আলাপ করলাম যে কি অবস্থা ভোটের। তো ওরা বলল, ভাই কি বলে, ভোট কোথায়, ভোট কোথায়, কার সাথে ভোট হবে, ক্যান্ডিডেট কোথায়, ওয়ান। নাম্বার টু, আমি জামালপুর এক, দেওয়ানগঞ্জ আলাপ করলাম আমাদের সিনিয়র ফ্রেন্ড রশিদুজ্জামান মিল্লাত, পার্টির কোষাধ্যক্ষ, ওনার সাথে আলাপ করলাম। তো উনি বললো যে ঠাকুর ভাই, আমি করছি, জামাতে ইসলামের যারা ভোটার একেবারেই চিহ্নিত, এই জায়গাতেও আমি ওই যে নাম, ছবি এবং করছি, এই যে কি বলে, ভোটার নাম্বার, এটা আরেকটা নতুন নাম্বার, ভোটার নাম্বার, এইটা দিয়ে একটা ছোট কার্ড বানাচ্ছি, এই যে ন্যাশনাল আইডি কার্ডের মতো, এক পেজে 180 গ্রাম বোর্ডের মধ্যে এইটা দিয়া দিচ্ছি জি। সবাইকে, যাতে টার্ন ওভারটা বেশি হয়। তো আমি বললাম যে আপনি এত নির্ভর, বলে ভাই, আমার দরকার হচ্ছে ভোটার আসা, কত ভোট আসবে, যাতে 14 না হয়, যাতে 18 না হয়, যাতে 24 না হয়, আমি দামি যাতে না হয়, বা রাতের ভোট কেউ যেন অতি উৎসাহী হয়ে না করে, এবং 14 যেন না হয়। আমি চাই একটা জেনুইন ভোটটা কত জেনুইন করা যায়। দিস ইজ মাই চ্যালেঞ্জ। আমি পাশ করি না করি এইটা, দিস ইজ নট চ্যালেঞ্জ এট অল। তো আমার চ্যালেঞ্জটা হচ্ছে কত ভোটারকে আমি টার্ন ওভার করাতে পারি, আসলে আমরা আনতে পারি, সেন্টারে আনতে পারি। তো বিএনপির ক্যান্ডিডেট যে বিভিন্ন জায়গায়, আমি আপনাকে বলছি যে বিভিন্ন জায়গায় আপনাকেও নাম্বার দিতে পারি অনেকগুলি, আমি অন্তত 50টা নাম্বার তো আমি দিতেই পারি। আপনি কথা বলে দেখতে পারেন, তারা সবাই ভোটের টার্ন ওভারের জন্য চিন্তা করছেন, ভোটের ইলেকশনের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য চেষ্টা করছেন, যে ইলেকশনের কোয়ালিটিটা যেন ইমপ্রুভ হয়, এবং এটা যেন ডক্টর ইউনূস সরকার যেন অন্তত বলতে পারে যে আমার সময় একটা মোটামুটি একটা জেনুইন নির্বাচন হওয়া। তো তাহলে আপনি এই যে এইখানে যে এই হিসাবটা দেওয়া হলো, এটা আপনার কাছে তেমন একটা বাস্তবসম্মত মনে হচ্ছে না? আমি আপনাকে বলি, এটা বাস্তবে মাঠের সাথে আদৌ কোনো এটার কোনো মিল নাই। মাঠের সাথে আমি আপনাকে বলি, হবিগঞ্জ হবিগঞ্জ 4 আসনের মধ্যে যে জামাত জোট 440,000 ভোট পেতে পারে, হাইয়েস্ট 440,000 ভোট পেতে পারে, এবং কোনো আসনে ধারে কাছেও প্রতিদ্বন্দ্বিতায় থাকবে না। তাহলে এই ধরনের যদি একটা প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন হয়, হ্যাঁ, তো সেই নির্বাচনটাকে আপনি মানে কিভাবে মানে এটাকে তাহলে আপনার ভোটাররাই বা কিভাবে নিবে? ভোটাররা বলবে তাহলে আমি প্রতিদ্বন্দ্বিতা নাই, আমি যাবো কেন ভোট দিতে? তাহলে তো দিস এটা ইজ তো দ্য আমির কোয়েশ্চন, আমির মতো আরেকটা নির্বাচন হয়ে যাবে না? দিস ইজ দ্য কোয়েশ্চন, দিস ইজ দ্য কোয়েশ্চন, যে ওইখানে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যেটা, এখানে যেটা আমরা যেটা হাক ডাক দেখি, এই ফোনের মধ্যে, ফেসবুকে যে হাক ডাক দেখি, এই হাক ডাকটা আমি বেসিক্যালি আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান, ও তিনি চাচ্ছেন যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক, একটা বিশাল পার্টিসিপেটরি নির্বাচনটা কত পার্টিসিপেটরি করা যায় এইটা। কিন্তু অন্যান্যরা শুধু দেখবেন, আপনি 12 মিনিটের আপনার বা আধা ঘন্টা বক্তৃতা করছেন কোথাও, আমাদের যে জাতীয় কবিতা পরিষদের সাথে তারেক রহমান সাহেব, আমাদের পার্টির চেয়ারম্যান, উনি বক্তৃতা করছেন প্রায় অনেকক্ষণ। তো সেই ক্ষেত্রে ওনার একটা 30 সেকেন্ডের বক্তব্য কেটে তারা বললো যে মৌলবাদের অভয়ারণ্য যেন না হয় বাংলাদেশ, এটা দেখবে। তো এই নিয়ে এটা চালালো 3 দিন। আমি যে কোনো একটা জায়গায়, ধরুন একটা সেমিনারে সবাই বক্তৃতা করলাম, 15 মিনিট বক্তৃতা করছি, 12 মিনিট বক্তৃতা করছি, ওইখান থেকে 30 সেকেন্ড কেটে আমারে আপনারে বলবে যে মৌলবাদের দালাল, সরি ইয়ার দালাল, ইন্ডিয়ার দালাল, কখনো বলবে নাস্তিক, কখনো বলবে মুরতাদ, কত টাকা পাইছো ইন্ডিয়ার থেকে। এইসব যে কীর্তিকাণ্ডটা, এটা আওয়ামী লীগ আমলে কিন্তু এইরকমটা ছিল না। আমি আপনাকে বলি, গত 10 বছরে, 15 সাল থেকে আমি টক শো করি। তো এবং খুব সিরিয়াসলি করি হচ্ছে করোনার সময় থেকে। তো সেই সময়ে কখনোই কোনোদিন আমার ইনবক্সে, ফোনের ইনবক্সে কোনোদিন গালিগালাজ করে নাই, যে গেডি সিরা ফেলামো, এই করে ফেলামো। তো এই সব খান দৈত্য নরশিকারিনী পুলা, এই রকম গালি আমাকে ইনবক্সে কোনোদিন দেয় নাই। তো এখন এটা চলছে, এবং আমার কাছে খুব অ্যালার্মিংটা বিষয়টা হচ্ছে যে এই লোকগুলি একসময় মজলুম ছিল। আমরা তাদেরকে, আমি নিজে
আহ, পল্টনের ঠিকানা টাওয়ার আছে একটা, এইখান থেকে পুলিশ ধাওয়া করে একজন জামাতের কর্মীকে ছাদে নিয়ে গেছে। ছাদ থেকে তাকে ওইখানের বাড়ির যারা মালিক আছেন তারা বলছেন, আমার ফ্রেন্ড থাকতেন একজন, তারা বলছে যে পুলিশ ধাওয়াইয়া গেল উপরে, ছাদের উপরে, এবং একটা আওয়াজ হলো কিছুক্ষণ পরে। পুলিশ বলল ওই লোকটা 12 তলার উপর থেকে পুলিশের ভয়ে লাফ দিয়ে পড়ে মরে গেছে। আপনি এটা বিশ্বাস করেন কিনা, আমি এটা বহুবার বলছি, বহু টেলিভিশনে, যে জামাত ইসলামের উপর এইরকম একটা নারকীয় হত্যাকাণ্ড পল্টনে, আমার বাসা পল্টনে ছিল যেহেতু, তো পল্টনে এটা হয়েছে ঠিকানা টাওয়ার থেকে। কিন্তু জামাতের একজনও, এই যে তাদের কর্মী যে পল্টন, পুরানা পল্টন ঠিকানা টাওয়ার থেকে পুলিশ ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলছে, জামাতের কোন নেতাকে কোথাও আমি অনলাইন, অফলাইন, অথবা টেলিভিশনে তো নাই, একটা ফেসবুকে বিবৃতিও দিতে দেখি নাই যে আমাদের অমুক কর্মীটাকে মেরে ফেলছে পুলিশ। বাট আমরা তখন তাদের পক্ষে কথা বলেছে। তো আজকে তারা যখন আমাদেরকে মেলাইন করে, আমাদেরকে শেমিং করে, আমাদেরকে বুলিং করে, ভাই রিয়েলি কষ্ট লাগে। আমি না হয় বুঝি যে ঠিক আছে, ইট ইজ অল রাইট, পলিটিক্স এটা হলো। আমার বউ বাচ্চা স্ত্রী সন্তান, তারা তো মনে করে যে রিয়েলি একটা প্রবলেম, কান্নাকাটি করে ইয়ে করে। তো এইটা আমি মনে করি যে বাংলাদেশের পলিটিক্স একটা নিউ ফেনোমেনা, দেশের নিউ ফেনোমেনা। এই ফেনোমেনাটা বন্ধ হওয়া উচিত, এবং সবার জন্যই উচিত। কারণ দিন তো একভাবে যাবে না, এই দিন নিয়ে যাবে সেই দিনেরও কাছে। তো সেই দিনের জন্য তো প্রস্তুত থাকতে হবে সবাইকে। তার মানে আপনি বলতে যাচ্ছেন এই যে হাইপ গুলো উঠেছে এটা বেসিক্যালি সোশ্যাল মিডিয়ার জন্য এরকম হচ্ছে, সোশ্যাল মিডিয়া এগুলোকে একবারে একবারে প্রডিউস করছে। একবার সোশ্যাল মিডিয়ার কাজ কারবার এটা, বাস্তবে ফিল্ডের সাথে কোনো যোগাযোগই নাই এটা। আচ্ছা, কিন্তু আরেকটা কথা, যদি নাই থাকে তাহলে আমরা যে আপনার এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গেলে এগুলিতে কমপক্ষে 5টা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম যে জামাতের যে একচেটিয়া বিজয়, এটাকে তাহলে আপনি কিভাবে এক্সপ্লেইন করবেন? আমি আপনাকে, মাসুদ ভাই, আমি আপনি তো আমাদের সমসাময়িক ইউনিভার্সিটিতে আপনারা দেখেছেন পুরো 80-র দশক। তো 80-র দশকের পুরো সময়টাতেই আমরা যখন ছাত্র সংগঠন করছি তখন একভাবে ছিল। তারপরে ছাত্র সংগঠনগুলি বিবর্তিত হয়, এবং গত 15 বছর বিএনপি যে আওয়ামী লীগের ঠেলায়, বিএনপির যে স্কুলিং ছিল ছাত্র সংগঠনের, স্কুলিং ছিল ছাত্রদল প্রতিষ্ঠার ঐতিহাসিক পটভূমি, সমসাময়িক ছাত্রদল, তারপর ছাত্রদল যদি ওই সময় প্রতিষ্ঠিত না হতো তাইলে কি ছাত্রদলটা ঐতিহাসিক প্রতিষ্ঠিত হতো কিনা, এইরকম কোয়েশ্চেন। তারপর সমসাময়িক রাজনীতি, কারা কারা মারা গেল, এই সব গুলো নিয়ে একটা স্কুলিং হতো 1.5-2 ঘন্টার। তো এটা একবারই অ্যাবসেন্ট হয়ে গেল। আমাদের ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে কেউ রাজনীতি করতে পারলো না, আমাদের তো কেউ গুপ্ত রাজনীতি করে নাই। আওয়ামী লীগের একেবারেই ইয়ার নিচে, আঁচলের নিচে থেকে জয় বাংলা স্লোগান দিয়ে, নৌকা স্লোগান দিয়ে তা বিএনপির ছাত্র সংগঠনের কেউ স্লোগান রাজনীতি করে নাই। তো আপনি দেখবেন এরপরে আরো একটা বিষয় হচ্ছে যে 5ই আগস্টের পরে আপনি দেখবেন যে জাতীয়তাবাদী ছাত্রদল জসিমউদ্দিন হলে, সূর্য সেন হলে যখন পোস্টার লাগাইতে গেছে বিএনপির, তখন তাদের পোস্টার ছিঁড়ে ফেলে তারা পাড়িয়েছে ছাত্রদলের কর্মীদের সামনে। তারপর তারা মক করে বলেছে বিশ্ববিদ্যালয়ে লেজুর ভিত্তিক রাজনীতি চলবে না। আচ্ছা, এখন এই ইলেকশনটা যদি না হতো, ডাকসু নির্বাচনটা যদি না হতো, তাইলে এখনো ছাত্রদল ওইখানে মিছিল করতে পারতো না, ওইখানে পোস্টার লাগাতে পারতো না, বলতো যে লেজুর ভিত্তিক রাজনীতি করতে পারবে না। তো ডাকসুর মাধ্যমে এরা যে গুপ্ত সংগঠন ছিল, এটা তো অন্তত বের হয়ে এলো যে বাবা তুমি লেজুর ভিত্তি, তুমি জামাত ইসলামের, জামাতের শিবির, জামাতের তুমি লেজুর। তো এখন সে এটা বলতে পারে না। তো এই যে একটা কজ, একটা দৃশ্যমান কজ আমি বললাম, আরেকটা দৃশ্যমান, দুইটা দৃশ্যমান কজ গেল, আরেকটা দৃশ্যমান কজ যেটা দলের পক্ষ থেকে আমি না বলাটাই ভালো, কারণ এই দৃশ্যমান কজটা বলি। অনেকে প্রচার করেছেন এইভাবে যে বিএনপি বিএনপি হবে সরকারি দল, বিএনপি হবে সরকারি দল, সরকারি দলের ছাত্র সংগঠন যদি ডাকসুতে থাকে তাইলে আবার গেস্ট রুম কালচার, এই রুম কালচার, ওই রুম কালচার, এগুলো সব ফেরত আসবে।
তোমরা বিএনপি কে ছাড়া বিএনপির ছাত্র সংগঠন ছাড়া যারে খুশি ভোট দাও। কিছু ছাত্রছাত্রী এই অঙ্কটা গিলেছে। আমি আপনাকে বলছি, আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেককে জিজ্ঞেস করছি, তারা বলছে যে এইরকম, যে এই অঙ্কটা দিয়েছে যে ভাই তোমরা যারে খুশি ভোট দাও, যারে খুশি, শুধু বিএনপি কে দিও না। কেন বিএনপি কে দিও না? বিএনপি গভর্নমেন্টে আসবে, আমাদেরকে ধরে থাপড়াইব। ডাকসু যদি থাকে বিএনপির, তাইলে অন্তত বিএনপির গভর্নমেন্টের এগেনস্টে যদি দল থাকে, এই বিরোধী দল থাকে ডাকসুতে, তাহলে আমরা মিছিল টিছিল বাইর করে বিএনপি কে সাইডে রাখতে পারবো। তো এই অঙ্কটা ছাত্রদের গিলেছে। আর আপনাকে আরেকটা কথা বলি, যে ছাত্ররা সবসময়, তো আপনি জানেন যে এন্টি এস্টাবলিশমেন্ট। এখন বাংলাদেশে পৃথিবীতে একটা মাত্র সরকার আছে যার কার্যক্রম আছে কিন্তু তার দায় নাই। কোন ঘটনা, খারাপ ঘটনা ঘটলে সেইখানে অন্যের উপর দায় চাপানো হয়। আপনি রাজনৈতিক দলগুলি দায়ী হয়, সেটা হয় এনসিপি হবে, নতুবা বিএনপি হবে, অথবা অন্য কোনো দল দায়ী হবে। বাট সরকারের দিকে কেউ অঙ্গুলি নির্দেশ করে না। এই যে অঙ্গুলি নির্দেশ না করার কারণে এই সরকারের যে এই ঘটনাটা, এটা দেখা গেল যে বিশ্ববিদ্যালয়ে কোনো কাণ্ড, আপনার লালচান হত্যাকাণ্ড, মিটফোর্ডেরটা, যে মারছে সে বিএনপি, যে মরছে সে বিএনপি। মাঝখানে তারেক রহমান সম্বন্ধে কি অশ্রাব্য অশ্রাব্য স্লোগান দেওয়া হলো, মিছিল করা হলো। মিছিল তো করবে যে রাইট টু লাইফ এন্ড প্রপার্টি, এটার দায় কার? সরকারের, কোন রাজনৈতিক দলের তো না। তো সরকারের বিরুদ্ধে স্লোগান দিবি তুই, যে এইভাবে মরলো কেন, সরকার জবাব চাই, পুলিশ জবাব চাই, কিন্তু স্লোগান দিল তারেক রহমানের বিরুদ্ধে। তো এই যে পৃথিবীতে একটা মাত্র সরকার আছে যার কোনো দায়, তার দায়িত্ব আছে, দায় নাই, ক্ষমতা আছে, দায় নাই, তার অ্যাকশন আছে, দায় নাই, দায় হচ্ছে রাজনৈতিক দলের। তো এই জন্য আমি আপনি বলছি, ডাকসু জাক থেকে জকসু পর্যন্ত এই যে অঙ্কটা, এরা মনে করতে ছাত্র যে ক্ষমতায় কি আছে ইউনুস, বাট ইউনুসের কি ক্ষমতা? বিএনপি কে প্রশ্ন করলে এটা পপুলার। আপনি গ্রামেও যদি আপনি যে সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিটা তার বিরুদ্ধে বলেন, তাইলে কিন্তু আপনি একটা ছোটখাটো হিরো হয়ে যাবেন, ছোটখাটো নায়ক হয়ে যাবেন। তো সবাই তো আমাদের ছাত্র সংঘ, ছাত্র জীবনে আপনি মনে করে দেখুন, আমরা এরশাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছি, কিছু বুঝে দিচ্ছি, কিছু না বুঝে দিচ্ছি। মসজিদ খান শিক্ষানীতিটা খারাপ না, আমি পরে দেখছি খুব ভালো করে। বিশ্ববিদ্যালয় জীবনে যখন পড়াতে আসলাম, মসজিদ খান শিক্ষানীতি দেখলাম যে আমরা যে বক্তৃতাটা করছি, আপনি মনে করে দেখেন, আমরা গ্রামে গিয়ে যে বক্তৃতা করছি, যে ভাই ক্লাস 3 থেকে 3টা ল্যাঙ্গুয়েজ পড়াইবো, বাংলা, ইংরেজি, আরবি। পড়ালে দোষ ছিল কি? দোষ ছিল না তো। বললাম ক্লাস 8 একটা পরীক্ষা দিবে, একটা জুনিয়র পরীক্ষা আবির্ভাব করবে। তো এইটা যাতে আমাদের ছেলে মেয়ে যেন যাতে ক্লাস 8 আমরা এমনি সার্টিফিকেট পাই, 8 পর্যন্ত পড়লে, যদি পাস না করতে পারে তাহলে মন্দ কাজের একটা ইন্দ্রিয়গত তৃপ্তি রয়েছে। সেই তৃপ্তিটা খুবই জঘন্য। ধরুন কেউ ডাকাতি করলো, কেউ চুরি করলো, কেউ ধর্ষণ করলো, অন্যের হক নষ্ট করলো, অন্যের জায়গা জমি দখল করলো, পরস্ত্রী হরণ করলো, নানা রকম অপকর্ম, ভোট বাক্স ছিনতাই করলো, ব্যালট বাক্স ছিনতাই করলো, বিনা ভোটে এমপি হয়ে মন্ত্রী হয়ে দাপট দেখালো 10 বছর, 15 বছর, 20 বছর, তারপরে জেল খাটলো, জুলুম খাটলো, তারপরে মার খেলো, লাথি খেলো, গুঁতো খেলো, কিন্তু তারপরে মানুষ মন্দ কাজ করতে চায়। এই কারণটা হলো যে মন্দ কাজে শ্রম খুব অল্প, একেবারে শ্রম অল্প। আর যতদিনই আনন্দ করা যায় বিনা পরিশ্রমে, মাগনা যদি কোনো একটা জিনিস পাওয়া যায়, তখন সেটার একটা যে পাশবিক আনন্দ, এটা মানুষের যে সেই প্রাগৈতিহাসিক যে পশুর চিন্তা, সেই পশুর চিন্তার মধ্যে তাকে একত্র করে ফেলে। ফলে আপনি দেখুন যে হাজার হাজার বছর ধরে এত মানুষ গ্রেপ্তার হচ্ছে, ডাকাতি বন্ধ হচ্ছে না, ছিনতাই বন্ধ হচ্ছে না, পকেট মারের যে কাজ, একবার চিন্তা করুন তো কি ঝুঁকিপূর্ণ কাজ। বা গ্রামে যে আমাদের যে ছোটবেলা আমরা দেখলাম সিধেল চুরি করত, সারা গায়ে তেল মেখে উলঙ্গ হয়ে, তারপরে শেষে সেই ঘরে শীত কেটে ঢুকতো, অনেকে ধরা পড়তো, মার খেত, অনেকে আহত হতো, তারপরে শেষে এত কষ্ট করে কি চুরি করতো? 4-5 জোড়া স্যান্ডেল, কয়েকটা ডিম, কয়েকটা কাঁসার পাতিল, ইত্যাদি ইত্যাদি, সব মিলে 200 টাকাও হয়তো হতো না।
আমি যে সময় আমাদের গ্রামে শীতল চুরি হতো ওইরকমই, এবং এটা নিয়ে গ্রামে সে প্রচুর বিচার সালিশ হতো, চোরকে পিটানো হতো, অনেক সময় জেলে দেওয়া হতো, কিন্তু এসে আবার সে সেই শীতল চুরি সে করতো। এটা কারণ হলো যে মানুষ মন্দ কাজের মধ্যে এক ধরনের পাশবিক আনন্দ সে লাভ করে। এটা অনেকটা নেশার মতো। মদ, গাঁজা, সিগারেট এইরকম যে বাজে নেশা আছে ওইরকম মন্দ কাজেরও নেশা। তো আমাদের রাজনীতিতে ভালো নজির খুব অল্প, কিন্তু অসংখ্য মন্দ নজির রয়েছে। আর সেই মন্দ নজিরের মধ্যে অন্যতম একটি মন্দ নজির হলো নির্বাচনে কারচুপি করা, ব্যালট বাক্স ছিনতাই করা, ভোট ম্যানিপুলেট করা ইত্যাদি নানা কুকর্ম। এবং সেই কুকর্মগুলোর মধ্যে 3টি পিরামিড রচিত হয়েছে। মিশরের যেমন 3টি বিখ্যাত পিরামিড রয়েছে, ইজিপ্টের রাজধানী কায়রোর কাছাকাছি দ্য গ্রেট পিরামিড। আমাদের নির্বাচনের যে রাজনীতি, সেই রাজনীতির 3টি গ্রেট পিরামিড হলো 2014, 18 আর 24 নির্বাচন। তো এই নির্বাচনে আওয়ামী লীগ যে ব্যাপক সফলতা দেখিয়েছে, এই নির্বাচনকে ব্যবহার করে আওয়ামী লীগ অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক যে সুবিধা ভোগ করেছে টানা 10টি বছর। ফলে যে কোনো মানুষকে এটি প্রলুব্ধ করবে। 1। 2 নম্বর হলো যে এই মন্দ কাজের ফলে যে উদাহরণগুলো তৈরি হয়ে আছে সমাজে, রাষ্ট্রে, কৃষ্টি, কালচারে, এগুলো দূর করা খুবই কঠিন একটা বিষয়, খুব বড় মাপের সমাজ সংস্কারক এবং রাজনীতিতে বিপ্লবী যে ক্যারেক্টারিস্টিক্স এটি না থাকা পর্যন্ত কোনো নেতার পক্ষে এই ধরনের পরিবেশ পরিস্থিতি পরিহার করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে 2026 সনের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের কথা আমরা ভাবছি, যে সম্ভাবনা আমরা দেখছি, সেই সম্ভাবনার পাদপীঠে একেবারে শকুনের মতো 2024 সনের আমিডামি নির্বাচন হা করে সেই নির্বাচনে যারা কুশীলব তাদেরকে ভয় দেখাচ্ছে, তাদেরকে প্রলুব্ধ করছে এবং তাদেরকে আকর্ষণ করছে, আয় 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 আমার মতো করে একটা অদ্ভুত নির্বাচন কর। তো সেক্ষেত্রে আগামীতে নির্বাচন যেটি হবে তার জন্য সবচেয়ে বড় বাধা হবে, বিঘ্ন হবে এই 2024 সনে যে আমিডামি নির্বাচন হয়েছে সেই নির্বাচনের একটা প্রতিবেশ অ্যাভয়েড করা বা পরিহার করা। দ্বিতীয়ত হলো যে এই নির্বাচনের ময়দানে যে ফেব্রুয়ারি মাস, এই মাসটি এই মুহূর্তে যারা সবচেয়ে সফল রাজনৈতিক দল, সম্ভাবনাময়, শক্তিশালী, যারা আগামী দিনে ক্ষমতায় আসবে বলে ধরে নেওয়া হচ্ছে, তাদের জন্য ফেব্রুয়ারি মাসটি রীতিমতো একটি গজবের মাস। এবং এই গজবের মাসে 1996 সনে তারা একতরফা নির্বাচন করেছিল এবং সেই একতরফা 15 ফেব্রুয়ারির যে নির্বাচন, সেটার পথ ধরেই বাংলাদেশের রাজনীতির যত কলঙ্ক পরবর্তীকালে 96 সালের পরে যত কলঙ্ক, দুর্ভোগ এবং দুর্দশা, এটি ওই 15 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে। এবং সেই নির্বাচনের দুর্নাম এবং বদনাম বিএনপি কিয়ামত পর্যন্ত সেটা কাটিয়ে উঠতে পারবে না। ওই নির্বাচনের আগে বাংলাদেশে যে সহিংসতা হয়েছে এবং ওই নির্বাচনটিকে বানচাল করার জন্য যে পরিমাণ লড়াই সংগ্রাম করতে হয়েছে এবং ওই নির্বাচনটি অনুষ্ঠান করানোর জন্য বিএনপি যে ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে, যার দায় থেকে, দুর্ভোগ থেকে বিএনপি এখনো বের হতে পারছে না। ফলে বিএনপির সঙ্গে 15 ফেব্রুয়ারি নির্বাচন, মাগুরা নির্বাচন, তারপরে গ্রেনেড হামলা, জজমিয়ার নাটক, এরপর তেজগাঁয়ের কুখ্যাত নির্বাচন ইত্যাদি যে সকল যাকে বলা হয় কলঙ্ক লেগে আছে, সেই কলঙ্কের সঙ্গে বাংলা ভাই, সেই কলঙ্কের সঙ্গে শায়ক আব্দুর রহমান, সেই কলঙ্কের সঙ্গে সারা বাংলাদেশের সেই জজ কোর্টগুলোতে একই সঙ্গে বোমা হামলা, জঙ্গিবাদের উত্থান, আরও কত কিছু। এবং এই কলঙ্ক থেকে বের হওয়ার জন্য বিএনপি এখন তাকে নতুন করে চেষ্টা করতে হচ্ছে। এবং আপনি দেখুন যে জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসছে, মানে হি বিকাম এ জেন্টলম্যান। সে এমন ভদ্র হয়ে গেছেন, মেপে মেপে কথা বলছেন, রীতিমতো আমাদের মায়া লাগছে যে একটা মানুষ এত রাতারাতি পরিবর্তন হন কি করে, এত ভদ্র হন কি করে। তো
তিনি চেষ্টা করে যাচ্ছেন, সবাই বলা বলি চেষ্টা করছেন যে না, এবার তারেক রহমান সাহেবের ব্যাপক পরিবর্তন হয়েছে, আর স্বাধীনতা বিরোধী চক্র তাকে ঘেরাও করতে পারবে না, আর সেই হাওয়া ভবনের কুশীলতা তার আশেপাশে স্থান পাবে না। আর যে সমস্ত লোক সেই 10টা কসরো মামলা, গ্রেনেড হামলা, যে সকল ইলেকশন ম্যানিপুলেশন থেকে শুরু করে পত্রপত্রিকার উপর যে জুলুম অত্যাচার চলছিল ওই সময়টিতে, সেগুলো আর চলবে না। যাই হোক, এগুলো সব আশার কথা। আমরা আশান্বিত থাকি। ভালো আশা করা ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। আমরা সেই বিতর্কে না গিয়ে আমরা যেটি বলতে চাই সেটি হলো যে যখন মানুষের জীবনে একটি মন্দ ঘটনা ঘটে, সেই মন্দ ঘটনার প্রতিক্রিয়ায় বারবার শুধু মন্দ বিষয়গুলো তাদেরকে টানতে থাকে, ভীষণ রকম টানতে থাকে। এবং একটা বিষয় আপনি দেখবেন যে আমরা কবরে রাখার সময় যেটা দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, অর্থাৎ হে মানুষ, মানে আল্লাহর বক্তব্য পবিত্র কালামের পাকে যেটা বর্ণনা করা হয়েছে, হে মানুষ, এই মাটি থেকে তোমার উত্থান হয়েছিল, এই মাটির মধ্যেই তোমাকে দাফন করা হলো এবং এই মাটি থেকেই তোমাকে আবার মানে উঠানো হবে কিয়ামতের দিন। এর অর্থ যে মানুষের যেখানে শুরু সেখানেই শেষ হয়। করবে, সে যে প্রত্যেকের জব দেবে। ডক্টর মোমেন, আপনার কাছে আরেকটি বিষয় আমার জানার ছিল। ভারত সরকার, আপনি জানেন যে তারেক রহমান দেশে আসার পরে তাকে বেশ উষ্ণ স্বাগত জানাচ্ছে, জয়শঙ্কর দেখা করেছেন, বেশ তাদের সম্পর্কে একটা উষ্ণতা এসেছে। হয়তো বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য এটি ভালো। তারা কি চায় যে বিএনপি ক্ষমতায় আসুক, এরকম বিএনপি কে ক্ষমতায় দেখতে চায় ভারত, এরকম? আপনার কি ধারণা? না, আমি তো প্রশ্ন করতে পারি, আমি উত্তর দিতে পারি না। আমরা খালি এতদিন ইউনুস ম্যাজিক শুনতেছিলাম, উনার ম্যাজিকের জ্বালায় তলানিতে চলে যাচ্ছে, এখন নতুন ম্যাজিকের গল্প শুনলাম। না, এটা বেশ ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট, ভেরি ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট। আপনি খুব কূটনৈতিক উত্তর দিলেন। না, আমি এটা ঠিক টের পাই নাই, আমি তো আপনাদের মতোই একজন। না, আপনি আমাদের মতো থাকলে হবে বলেন? সেজন্য তো সরকারের ভরাডুবি হয়েছে। হ্যাঁ, সরকারের ভরাডুবি হয়েছে কারণ যারা এই ষড়যন্ত্র করেছে এরা খুব স্মার্ট, এবং এরা স্বদেশে বিদেশে স্মার্ট লোকরা করেছে। তাহলে আপনারা কেন স্মার্ট হতে পারেননি? তাদেরকে আমরা এত পারি না আসলে, আমরা কখনোই ষড়যন্ত্রের রাজনীতি আমরা কোনোদিন করিনি। আমি এটা শিক্ষক মানুষ, সাদাসিধা মানুষ, এই ষড়যন্ত্র যে হয়, কিন্তু আওয়ামী লীগ সেইটা আমি সরকারের কোনো সময় 15 টের বছরই পাই তো না। আমরা শুনলাম, শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেল, যেই জামাত বিএনপি ষড়যন্ত্র করছে, জামাত বিএনপি ষড়যন্ত্র, এটাই তো শুনতে শুনতে শেষ মুহূর্তে মানুষ আর বিশ্বাসই করলো না। শুনেন, জামাত হয়তো নেত্রী কিছু জামাত সম্পর্কে বলেছেন, কিন্তু আওয়ামী লীগের লোক আমি দেখেছি জামাতের সাথেই ব্যবসা বাণিজ্য করতো। হুম, এখনো তো করছে, আমি শুনেছি। এখন জানি না, তখন আওয়ামী লীগ সরকারের সময় অনেক আওয়ামী লীগের লোকেরা এই তাদের সাথে মোটামুটি ব্যবসা বাণিজ্য করতেন। That's a তো fact. সেগুলো কি ধরেন সরকার, শেখ হাসিনা জানতেন না? নিশ্চয়ই জানতেন, তবে আমাদের দেশে এইসব জানাটা না, সবচেয়ে সুবিধা হয় যদি আপনি রাজনৈতিক লোকজনের সাথে আলাপ করেন, আড্ডা করেন। কিন্তু শেখ হাসিনা শেষের দিকে যেটা হলো, উনি একটু সাধারণ যারা তৃণমূলের রাজনীতি করে তাদের সাথে সম্পর্ক একটু কমে গেল। ওই সিকিউরিটির বরাত দিয়ে কোন লোকরে ওনার সাথে খুব একটা সাক্ষাৎ করতে দিত না। হ্যাঁ, আর তখন তিনি ওই আমলা নির্ভর হয়ে গেলেন, এটা আমরা হাড়ে হাড়ে ফিলও করেছি। তো আপনারা তাকে পরামর্শ দেননি? আমরা নিম্ন থেকে বের হওয়ার আমার তো পরামর্শ কখনই করে না। আমি তো যেটা পরামর্শ দিয়েছি সেটা এখনো দেই, যে বাংলাদেশে সরকার পরিবর্তন করতে হবে আমেরিকান নিয়মে। এই ডিস্ট্রিক্ট স্টেট গভর্নর, আমার জেলায় জেলায় জেলা সরকার, যেটা বঙ্গবন্ধু চাইছিল, আমি সেইটাতেই আছি, কিন্তু এটা কেউ পাত্তা দেয় না। আমি মনে করি এই দেশের সিস্টেমটা, শেখ হাসিনা সরকার যে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এই পরামর্শগুলো আপনি মন্ত্রী থাকাকালীন তাকে দেননি? আমাদের এরকম কোনো স্কোপ হয়নি বলার জন্যে। তবে কোনো সময় ব্যক্তিগতভাবে আমরা বিশেষ ইস্যু, যেমন কারাপশন, যেমন ব্ল্যাক মানি, হ্যাঁ, ব্ল্যাক মানিটা কেন হয়
সেটা আমরা বলেছি, এবং এটা বলছি যে আমেরিকায় ব্ল্যাক মানি হয় না। তো আমেরিকায় যেটা ব্ল্যাক মানি হয় না, কারণ মার্কেটের ভ্যালুর উপরে আপনি ট্যাক্স দেন। আর বাংলাদেশে আপনি বাড়ি কিনলে 1 কোটি টাকায়, আর সরকারিভাবে দেখাবেন আপনি 20 লাখ টাকায় কিনেছেন, এই 80 লাখ টাকা আপনার ব্ল্যাক মানি হয়ে গেল। এই সিস্টেমটা ইজ পুয়ার। আমি এই জন্য বারবার ওনাদের বলেছি যে আপনারা মার্কেট ভ্যালুর বেসিসে ট্যাক্সের পরিমাণ কমায় দেন, এই 22% না করে 2% করে ফেলেন। হ্যাঁ, তবু মার্কেট ভ্যালুটা মেনটেন করেন, তাহলে আপনার ব্ল্যাক, এরকম অনেকগুলো ইস্যু, যেমন করাপশনের কারণে সরকারি কর্মচারীদের ডালায় সব প্রজেক্ট অন টাইম শেষ হয় না। আমি বলেছি দেখেন, এই করাপশনটা অন্য দেশে ছিল, সাউথ কোরিয়াতে ছিল। সাউথ কোরিয়াতে জেনারেল পার্ক যখন প্রেসিডেন্ট হলেন, মানে মিলিটারি ম্যান, তখন সে কি করলো, বললো যে প্রজেক্ট ডাইরেক্টর যিনি হবেন, সেই প্রজেক্ট ডাইরেক্টর যদি অন টাইম প্রজেক্ট কমপ্লিট না হয়, হি উইল বি স্যাকড, ডিমোটেড, অর ইভেন জেল। তার ফলে তার দেশের আর প্রজেক্ট পড়ে থাকে। আমি নেত্রীকে এটা অনেকবার বলেছি, পার্লামেন্টে বক্তব্য দিয়েছি যে আমাদের এই এইটা নিয়ম, একটা কড়া নিয়ম করতে হবে। আর একজনই এক প্রজেক্ট ডাইরেক্টর হবে। প্রজেক্ট যদি অন টাইম কমপ্লিশন না হয়, হি শুড বি স্যাকড, জি। ডিমোটেড, অর মোহন ভাই, মোহন ভাই, কিন্তু শুনে নাই লোকেরা, রাইট, পাত্তা বুঝতে দেয় না। পেরেছি, বুঝতে পেরেছি। দেখুন, বড় বড় প্রজেক্ট গুলো তো করে সাধারণত বাংলাদেশে আমরা দেখি সেনাবাহিনী আমলারা মিলে, দোষটা তো হয় রাজনীতিবিদদের। অবশ্যই, দিস ইজ এ স্যাড স্টোরি। হ্যাঁ, আমলারা করেন। হ্যাঁ, দুনিয়ার সব দেশে আমলারা ইনভলভ থাকে, কিন্তু আমাদের দেশে যে প্রসেসিং সিস্টেমটা ইজ সো কাম্বারসাম। আর সেইখানে সবাই, যেমন একটা জিনিস আপনি কিনবেন, তো কিনতে হলে টেন্ডার দিবেন আপনি। টেন্ডারটা, আমেরিকাতে আমার টেন্ডার লাগে না, আমি কিনে ফেললাম। আমি যখন ডিপার্টমেন্ট চেয়ার ছিলাম, আমার কিনতে হলে আমি কিনে ফেললাম। হ্যাঁ, আমি যখন কনভিন্স হলাম ব্যক্তিগতভাবে যে দে আর গুড সাপ্লায়ার্স, হ্যাঁ, আমি ওইটা নিয়ে নিলাম। কিন্তু আমাদের দেশে আপনার টেন্ডার দিবেন, টেন্ডারে মিনিমাম 3টা আসবে, এই টেন্ডার অফার আসবে। তারপরে যারা দিবেন তাদের একটা সার্টেন পার্সেন্টেজ আগের থেকে আপনি টাকা জমা দিবেন। এখন আপনার $100 মিলিয়ন টেন্ডার, সেখানে আপনাকে বললো 2.5% দিবেন, 2.5 মিলিয়ন আপনি পাইবেন কোত্থেকে? জি, হ্যাঁ, এই তারপরেও যদি আপনারটা অ্যাপ্রুভ হয়, তাহলে আর একটা ডিপোজিট দিতে হবে বিরাট অঙ্ক, যে সেটা নয় আপনার প্রিন্সিপাল দিল, কিন্তু প্রথমটা আপনি দিবেন। ইমিডিয়েটলি আপনি সিঙ্ক করে ফেললেন, সাপ্লায়ার কম্পিটিশন কমায় ফেললেন। আমি এর বিরুদ্ধে বলেছিলাম, তা তারা বললেন এটার বিরুদ্ধে আপনি করলে পরে তখন লোকে বলবে যে আপনি টেন্ডারবিহীন কিনে ফেলেছেন, আপনি চুরি করেছেন। আমি বললাম যে আপনি অবিশ্বাস করেন কেন? এই আমেরিকা চলে মানুষের উপর বিশ্বাস করে। আমি বিশ্বাস করলে সে বিশ্বাসের মূল্য দেয়। এই দেশে আমাদের বাঙালি ছেলেপিলেরা আসে, এসে 7-11-এ চাকরি করে, তার মালিক অন্য স্টেটে থাকে, কিন্তু ওই যে 7-11 3টার সময় গিয়ে দোকান খুলতে হয়, ভেন্ডার জিনিস দিবে, 7টার সময়ের মধ্যে সে হ্যাঁ, দোকান সেটা খুলতে হচ্ছে হবে, মানে সে আপনি এই দেশটা সে তো, তখন দোকান ফাঁকি দেয় না। এই বাঙালি মানে ছেলে মোহন ফাঁকি ভাই, এই দেয়। দেশটা তো ল্যান্ড অফ ল। নো, এই এই ছেলে ফাঁকি দেয় না কেন? তাকে আপনি বিশ্বাস করেছেন, রাইট, রেসপন্সিবিলিটি দিয়েছেন। আমি আমার দেশের লোকজনে আমি বিশ্বাস করি না, রেসপন্সিবিলিটি দেই না, তার ফলে সে ভাবে উনি দুষ্ট উনার হবে, আমি উল্টোপাল্টা করে ফেলি। জি। আমি যদি তাকে না, আমি বিশ্বাস শেষ করি, করব, আপনার কাছে আরো, মানে আপনি এই প্রশ্নটার উত্তর দেন নাই যে ধরেন বড় বড় প্রজেক্ট যতগুলি শেখ হাসিনার আমলে মেগা প্রজেক্ট, এগুলির তো সঙ্গে তো রাজনীতিবিদদের কোনো সম্পর্ক ছিল না, এগুলি না। করেছে সেনাবাহিনী। পথ নেই, একটা নির্বাচন দিয়ে নিরাপদে চলে যেতে হবে। সেই নিরাপদ এক্সিট, সেফ এক্সিটটার জন্যই বলা যায় নির্বাচন হচ্ছে। এবং এই নির্বাচনে আমরা সামনে থেকে অনেক কিছু দেখছি। বিদেশ থেকে একজন সাবেক শাসকের সন্তান, একজন দলীয় প্রধান তারেক রহমান এসছেন। দেশে এই মুহূর্তে জামাত আছে, অনেকে মনে করছেন যে বিএনপি ক্ষমতায় যাবে, কিন্তু আসলে কি বিএনপি ক্ষমতায় যাবে কিনা, কিংবা জামাত ক্ষমতা নেবে কিনা, পরিসংখ্যান বলছে যে জামাত ক্ষমতা নেবে। এবং জামাত ক্ষমতা নিলে কি হবে? এই যে আজকে অনেক কিছু দেখেন, হাজারটা কথা বলা যায়, কোনটা রেখে কোনটা বলবো। এই যে পাকিস্তানের সাথে এত সম্পর্ক, এটা কোথার থেকে? জামাতি প্রভাব। আমি মনে করি না যে বিএনপিও পাকিস্তানের সাথে এত রিলেশন রাখতে পারে।
বিএনপি ভারতের সাথে সম্পর্ক উপেক্ষা করে পাকিস্তান ঘেঁষা এতটা হতে পারে, এটা জামাতি প্রভাব। এবং এই জামাতি প্রভাবের কারণে আগামীতে এই 12 ফেব্রুয়ারি পরবর্তীতে জামাত যদি ক্ষমতায় আসে, যদি না, বিভিন্ন সূচক বলছে জামাতকেই ক্ষমতায় বসানোর প্রচেষ্টা। আমি ভেতরের খোঁজ নিয়ে দেখেছি, সেটা যে ভেতর থেকে যে ভেতরগুলো ক্ষমতায় বসাতে পারে সেই ভেতরগুলোও বলছে যে ক্ষমতায় আসলে জামাতকে বসানো হবে। দেখা যাচ্ছে যে বিএনপি 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 বারবার একটি উদাহরণ চলে আসে, ছাত্র সংসদ নির্বাচন। ছাত্র সংসদ নির্বাচনের আগে কি আপনারা কেউ ভেবেছিলেন যে বিএনপির ছাত্র সংগঠন, ছাত্র দলের এতটা ভরাডুবি হবে? কিন্তু যখন নির্বাচনের ফল বেরুলো তখন দেখুন যে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল একটি পদ পেয়েছে, একটি পদ। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে একই অবস্থা, কোনো রকমে দুই একটাতে হয়তো টেনে টুনে পেয়েছে। জাতীয় নির্বাচনটা কিন্তু সেটারই প্রতিফলন হতে যাচ্ছে। কাজেই জামাত ক্ষমতায় গিয়ে, জামাত বাংলাদেশের স্বাধীনতা মানে না, স্বাধীনতার পক্ষের দল নয়, এখনো পর্যন্ত অনেক কিছু চুপচাপ আছে। এর মধ্যে তো আপনারা অনেক ঘটনায় দেখেছেন। এই যে যখন ঘটনাগুলো হয় তখন জামাত বিরোধী একটা দল বিএনপিকে মনে করছে যে জামাতের প্রতিপক্ষ দল। কিছুদিন আগে আপনারা যখন দেখলেন যে ওসমান হাদি হত্যাকাণ্ড পরবর্তী সময়ে চরম ভারত বিরোধিতা এবং দেশে নানা রকম অস্থিরতা, প্রধান গণমাধ্যম প্রথম আলো, ডেইলি স্টার, প্রধান সাংস্কৃতিক সংগঠন ছায়ানট, উদীচী কিংবা ভারতীয় হাইকমিশনে হামলা দেখলেন। এই হামলাগুলোর পেছনে প্রচ্ছন্ন সমর্থন আছে জামাত। এবং জামাতকে যারা প্রমোট করে, অনলাইনে প্রমোট করে, বিদেশ থেকে প্রমোট করে, পিনাকি, ইলিয়াসরা যে প্রমোট করে, তাদেরও কিন্তু প্রচ্ছন্ন সহযোগিতা আছে। সেই সময় যখন ব্যাপক সমালোচনা হলো, ব্যাপক অনেক কিছু হলো দেশে বিদেশে, তখন তারা কিন্তু একটু চুপচাপ হয়ে গেলেন। তারপরে আরো নানা ঘটনা ঘটে গেল, বেগম খালেদা জিয়া মারা গেলেন এবং ইত্যাদি আরো অনেক কিছু হলো। সেই সময় মনে হলো যে বিএনপির জোয়ারটা, অবস্থাটা এমন দেখবেন যে বিএনপির জোয়ার দেখবেন, কিন্তু ক্ষমতায় যখন রেজাল্ট হবে তখন দেখবেন ক্ষমতায় জামাত। এবং জামাত ক্ষমতায় এলে কি হবে? আজকে যা দেখছেন, আজকে প্রথম আলো পড়ছে, ডেইলি স্টার পড়ছে, ছায়ানট পড়ছে, কিংবা উদীচী পড়ছে, ইন্ডিয়ান হাই কমিশনে হামলা করা হচ্ছে, কিংবা এই যে বিভিন্ন ছাত্র সংগঠন, সবগুলো বিশ্ববিদ্যালয়, বড় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, পুরনো যে বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ দখলে নিয়েছে। এই ছাত্র সংসদের নেতাদের কি দেখলেন? ছাত্র সংসদ নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষককে লাঞ্ছিত করছে। ছাত্র সংসদ নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে লাঞ্ছিত করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিনদের অপসারণ করাচ্ছে, শিক্ষক লাঞ্ছনা করছে। আপনি কি মনে করছেন 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাওয়ার পর এগুলো বন্ধ হয়ে যাবে? এগুলো আরো বাড়বে। এরকম হাজারটা ঘটনা আছে, হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা আছে। এই ঘটনাগুলো আরো বাড়বে। পাকিস্তান পীড়িত হবে, ভারত বিরোধিতা চরমে উঠবে, ভারত প্রথমত নানা অবরোধ আরোপ করবে, পাকিস্তানের সাথে জামাত ক্ষমতায় এসে সামরিক চুক্তি পর্যন্ত করে ফেলতে পারে স্বল্পতম সময়ের মধ্যে। তখন কি হবে? তখন কিন্তু মহা বিপদ বাংলাদেশের জন্য। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ একটা পরিকল্পিতভাবে নিকষ কালো অন্ধকারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই অন্ধকারের শেষ কোথায়, এই অন্ধকার কিভাবে শেষ হবে এই মুহূর্তে ভাবতে গেলেও, কারণ এই মুহূর্তে কোনো জায়গায় কোনো আলো দেখছি না, চারিদিকে অন্ধকার। অনেকে বলবেন যে হতাশার কথা। হ্যাঁ, এই মুহূর্তে অবশ্যই হতাশাজনক। এই মুহূর্তে কোথাও কোনো আশার আলো নেই। আজকে জামাতিরা বলে যে আমরা আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, দেশ ভালো করে দেবো, এ করব সে করব। আরে ভাই, জামাতি শাসন তো এখনই চলছে। আপনি নির্বাচনের পরে কি দেখবেন? নির্বাচনের পরে আরো ভয়ঙ্কর পরিণতি দেখবেন। আজকে শিক্ষক লাঞ্ছনা হচ্ছে, নির্বাচনের পরে দেখবেন শিক্ষকদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে ওপেন দিনের আলোয়। জামাত বা শিবির, এই যে ছাত্র সংসদের নেতারা শিক্ষকদের সাথে যে এই আচরণ করলো, আজ পর্যন্ত দলীয় কোনো ব্যবস্থা নিয়েছে? তাদেরকে বহিষ্কার করেছে? করেনি, করবে না।
আশ্রয় প্রশ্রয়ে এগুলো হচ্ছে, যে ঘটনাগুলো এখন ঘটছে আমরা বাংলাদেশের 55 বছরের ইতিহাসে দেখিনি। কদিন আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আমরা ছাত্রলীগের প্রচুর সমালোচনা করতাম। ছাত্রলীগকে কি কখনো দেখেছি যে কোনো শিক্ষকের গায়ে হাত তুলতে? দেখিনি। কাজেই সবকিছু মিলে এক নিকোষ কালো অন্ধকারে নিমজ্জিত দেশ। এখান থেকে উত্তরণ সবাইকে জাগতে হবে। এই উত্তরণের দায় শুধু আওয়ামী লীগের নয়, কিন্তু আওয়ামী লীগ একা এটা করতে পারবে না। বাংলাদেশের মানুষ, স্বাধীনতাকামী মুক্তিযুদ্ধকামী মানুষকে জাগতে হবে। নইলে জামাত যদি ক্ষমতায় আসে, আপনার জাতীয় সঙ্গীত থাকবে কিনা, আপনার জাতীয় পতাকাটা এই স্টাইলে যে ডিজাইনে আছে সেই ডিজাইনে থাকবে কিনা, অনেক কিছুর মধ্যে হস্তক্ষেপ হতে পারে। আজকে অবস্থাটা কিন্তু তেমনটাই, অর্থাৎ নিকোষ কালো অন্ধকারে, এটা পরিকল্পিত, এটা বহু বছরের পরিকল্পনার অংশ হিসেবে নিকোষ কালো অন্ধকারে নিমজ্জিত রেখে আসলে ইউনূস প্রস্থান করতে চাইছে। এই প্রস্থানেরই অংশ হচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন। কিন্তু আজকে আমরা যে মুহূর্তে 13 জানুয়ারি কথা বলছি, 1 মাসেরও কম সময় আছে নির্বাচন। আজকে পর্যন্ত এই নির্বাচনটা যে হবে না, এই নির্বাচনটা পেছিয়ে যাবে, তফসিল আবার নতুন করে ঘোষিত হবে, এমন কোনো খবর কোথাও নেই। কিন্তু যে কথা বানায় বলুন না কেন, কোনো জায়গায় কোনো চাপ নেই, নির্ভার। এই নির্ভার থেকে বললেন যে তরুণদের রাজনৈতিক দল রয়েছে, তাদের অনেকে নির্বাচনে জিতে আসবেন, তিনি অনেকটাই নিশ্চিত। কে জিতে আসবেন না আসবেন যখন এই বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়, সেখানে তো তিনি স্রেফ তাদের পক্ষেই কথা বললেন, তাদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালালেন পক্ষান্তরে। এনসিপি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের দল, এটা তো সব জায়গা থেকে উচ্চারিত হচ্ছে অনেক আগে থেকেই, এবং নির্বাচনের তফসিল ঘোষণার পরে কোনো সরকার প্রধান এই ধরনের মন্তব্য করতে পারেন কিনা, সেটি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে কিনা, কার ঘাড়ে কটা মাথা যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শোকজ করবেন তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তিনি বলেছেন যে এটি আশাবাদ নয়। এবং আরও একটি প্রমাণ দিই, ডক্টর বদিউল আলম মজুমদার নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ছিলেন, তিনি সরকারের খুবই ঘনিষ্ঠ, বলা যায় যে সরকারের পার্ট, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার সেই সরকারের পার্ট। তিনি কি বলছেন? তিনি বলেছেন মানে দেশের নির্বাচনী ট্রেন ট্রাকে উঠে গেলেও নির্বাচন নিয়ে শঙ্কা আছে। তিনি শঙ্কার কথা বলছেন। কেন বলছেন, কোন জায়গা থেকে বলছেন? এ ধরনের নানান সিমটম আমাদের সামনে উপস্থিত হচ্ছে বলেই তো তিনি এই কথাগুলো বলছেন, যদিও কথাটা তিনি একটু অন্যভাবে বলেছেন। তিনি একদিন আগেই বরিশালে একটি অনুষ্ঠানে যে মন্তব্য করেছেন আরেকটু আপনাদের বলি। তিনি বলছেন যে সহিংসতায় লিপ্ত না হলে এবং এমপি হওয়ার জন্য অপকৌশল বন্ধ করলে সুষ্ঠু ও সুন্দর নিরপেক্ষ নির্বাচন সম্ভব। নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তার মানে কি বলছেন? তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই একটি নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য। এই যে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন, এই সরকার তো কোনো অবস্থাতেই কোনো গ্রামারেই পড়ে না যেটি নিরপেক্ষ সরকার। ডক্টর বদিউল আলম মজুমদার যেই কথাটি বলেছেন তার অর্থ কী? আমরা তো জানি যে আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রিইনস্টল হয়েছে সংবিধানে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। তবে রাজনৈতিক দলগুলোর আপত্তির মুখে আদালত একটি পর্যবেক্ষণ দিয়েছিল বা বলেছিল যে এই ব্যবস্থা 14 সংশোধনী থেকে কার্যকর হবে। এটা একটি নির্দেশনা, পর্যবেক্ষণ, যেহেতু হাতে সময় কম। কিন্তু এটি তো আর আইনের অংশ নয়, সংবিধানের অংশ নয়। ইচ্ছা করলেই যে কোনো সময় যে কোনো মুহূর্তে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে এই ব্যবস্থার অধীনেই নির্বাচন হতে পারে, খুব স্বাভাবিক। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, তিনি দক্ষিণ এশিয়া বিষয়ক সম্মেলনে আরও কয়েকটি কথা বলেছেন, মানে শিক্ষা বিষয় যে সম্মেলন, যেমন নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রতিষ্ঠান ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে কি মন্তব্য করেছিলেন 2025 সেপ্টেম্বরের দিকে, 2024 সম্ভবত।
সেখানে তিনি বলেছিলেন যে 5ই আগস্টের যে ছাত্র আন্দোলন এটি খুব গোছালো ছিল, আগে থেকেই গোছানো ছিল, এমনকি লোকজন জানতো না যে কারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, অর্থাৎ সবই হয়েছে খুব গোপনীয়তার সঙ্গে। এবং সেই প্রোগ্রামে আপনাদের মনে আছে সাবেক উপদেষ্টা মাহফুজ আলমকে তিনি মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। সেই একই কথা তিনি এই শিক্ষা বিষয়ে দক্ষিণ এশীয় সম্মেলনে পুনর্ব্যক্ত করলেন। তিনি বললেন যে 5 আগস্টের আন্দোলন হঠাৎ কোনো বিস্ফোরণ ছিল না, এটি ছিল পূর্ব পরিকল্পিত। অর্থাৎ কোটা বিরোধী আন্দোলনের নামে যেই অভ্যুত্থানের প্রাথমিক পর্ব শুরু হলো সেটি স্রেফ ছিল একটি উপলক্ষ, কোনো নীতি নৈতিকতা, কোনো দাবি দেওয়ার